আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আইয়ুব সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আজকের গল্পটা আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন। যখন দেশের বাইরে প্রথম প্রথম আসলাম, তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গুছাচ্ছেন। আমি হেসে বললাম, দেশে যাবেন? তখন দেখি ভাই তো মহা খুশি। রবিন ভাই লাগেজের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল, ভাই, 8 বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে। বোনটা যখন আমাকে দেখবে, খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে। রবিন ভাই হাসি মুখে কথা বলছিল, অথচ আনন্দে ওনার চোখে জল জল করছিল। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইলো, কিরে, শুনলাম তুই নাকি দেশে আসবি? রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো, হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে? অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন, তোরে শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না, বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা পয়সার একটা বিষয়, তাই আসার দরকার নাই। বাবার সাথে কথা বলার শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো, কিরে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? তখন ছোট বোন বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে, 400 জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে গরু খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না। রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল, তখন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি দেশে যাবেন না? চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন, বাবা বিয়েতে আয়োজন করছে 400 লোকের, আমি গেলে তো 401 জন হয়ে যাবে। একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখছিলাম একজন প্রবাসীর সাথে তারাই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগে রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন, এটাই তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল? তখন আমি বললাম, আপনিও তো একটা আইফোন কিনতে পারেন, কি একটা ফোন ব্যবহার করেন, অর্ধেক ভাঙ্গা। উনি হেসে বললেন, কিনবো একটা আইফোন ছোট বোনের জামাইয়ের জন্য। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, সব প্রবাসীরা কি এমন হয়, যারা নিজের জন্য একটুও ভাবে না? প্রতিদিনই রাতে রবিন ভাই খুব কাশতেন। একদিন ওনাকে বললাম, ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান, আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। উনি কাশতে কাশতে বললেন, এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে। আমি তখন রেগে বলতাম, তাই বলে নিজের জন্যই কিছুই করবেন না? উনি এসে বলতেন, কয়েকদিন পর ডাক্তার দেখাবো, আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে। এই অসুস্থতার কারণেই রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান। ফোনে যখন ওনার বাবাকে বিষয়টা জানালাম, তখন উনি খুব কান্না করছিলেন। কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু লাশ দেশে পাঠাতে হলে 2.5 লাখ টাকার মতো লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করুন, তখন ওনার গলার স্বর পাল্টে গেল। উনি আমতা আমতা করে বললেন, এত টাকা? যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার লাশ দেশে এনে কি করব? তোমরা ওখানে কিছু একটা ব্যবস্থা করে ফেলো। শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো। আমার তখন ইচ্ছে করছিল ওনার মুখে থুতু মারি, যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবতো না। ছোট ভাইকে ফোনে যখন বললাম, তোমার ভাই তো তোমার জন্য কত কি করছে, তুমি না হয় লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ছোট ভাই তখন উত্তর দিল, ভাই নাকি তার জন্য কোনো কিছুই করেনি। একই রকম উত্তর ছোট বোনও দিল। অথচ এই ভাই বোনের সকল শখ আহ্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করেছে। চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয়, এটা একটা টাকার মেশিন, যেটা অচল হয়ে গেছে। অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। একসময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না, টাকা খরচ হবে বলে। অথচ মানুষটা পরিবারের জন্য কত আমৃত্যু কষ্ট করেছেন। টাকার কাছে মানুষ সত্যি অসহায়, টাকার কাছে মানুষ মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ। আমার গ্রামের চাচাতো বোন বেড়াতে এসেছে, একা আসেনি, চাচা চাচিও এসেছেন। চাচাতো বোন শহর ঘুরে দেখতে চায়, আর সেই ঝামেলাপূর্ণ দায়িত্বটা এসে পড়েছে আমার উপর। তার নাম মঞ্জুরি।
বিকেলে সবার তাগিদের ঠেলায় ঘুরতে বের হলাম। ভাবলাম শিশু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পার্কটা বাসার পাশেই, হেঁটে গেলে 5 মিনিট লাগে। যাওয়ার পথে ফুটপাতে একটা জুতার বেন পাওয়া গেল। মঞ্জুরি আবদার করেছে তাকে জুতা কিনে দিতে হবে। কি আর করার, দিলাম কিনে। তবে সমস্যা একটা হয়েছে, সে একটু পরপর জুতা জোড়া ব্যাগ থেকে বের করে নাকের কাছে নিয়ে গড়ছে। তার নাকি নতুন জুতার গন্ধ অনেক ভালো লাগে, এজন্যই নাকি কিনেছে। আশেপাশের মানুষজন হা করে তাকিয়ে মঞ্জুরির কাণ্ড দেখছে। আমি তখন হাঁটতে হাঁটতে বললাম, মঞ্জুরি। সে বলল, যে ভাইজান কোন? আমি তখন বললাম, এই রাস্তার মধ্যে জুতার গন্ধ শুকতে হবে না, বাসায় গিয়ে মন ভরে শুকবা কেমন? তখন সে বলল, মনটা যে মানে না ভাইজান, ইচ্ছা করে হারাক্কন নয়া জুতাটা নাকের মধ্যে ঠাইসা দইরা রাখি। তারপর তাকে নিয়ে পার্কে এসে আরেক বিপদে পড়লাম। ছোট বাচ্চা কাচ্চাদের গুড়ায় চড়ার এরকম দুলনা আছে। মঞ্জুরি এই দুলনাতে উঠতে চায়, কিন্তু দুলনা কর্তৃপক্ষ কোনো মতেই বড়দের উঠতে দেবে না। মঞ্জুরিও নাসুর বান্দা, দুলনাতে না উঠে সে কোথাও যাবে না। অবশেষে 3 ডাবল টাকা বেশি দিয়ে কর্তৃপক্ষকে রাজি করাতে পেরেছি। তার আবদার অনুযায়ী আমাকেও দুলনায় উঠতে হয়েছে। মঞ্জুরি আমার পিঠের দুলো জেড়ে দিচ্ছে আর বলছে, ভাইজান আপনি কেমতে দুলনা সিঁড়া পইড়া গেলাইন? আহারে ভাইজান, আপনার গেঞ্জিও তো একটু সিঁড়া গেল দেহি। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে আসলাম। মঞ্জুরি পেছন পেছন আসছে আর ভাইজান ভাইজান বলে ডাকছে। আমি তখন দমকের সুরে বললাম, হপ মূর্খ মেয়ে, চুপচাপ আসো, একদম কথা বলবা না। সে তখন চুপচাপ বাদ্য মেয়ের মতো হাঁটছে আর জুতোর গন্ধ শুকছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে বলল, ভাইজান, ও ভাইজান। আমি তখন তার দিকে ফিরে তাকালাম। কি নিষ্পাপ চাহনি! মঞ্জুরির ভয় পাওয়া চেহারাটা দেখে রাগটা জট করেই কমে গেল। খানিক তখন হেসে উত্তর দিলাম, কি বলবি বল। সে তখন বলল, একটু আগে যে মুখ মাইয়া কইয়া দমক দিলেন, মুই কিন্তু মুখ না, ক্লাস 10-এ পড়েছি। আমি তখন বললাম, তাই নাকি? তাহলে মঞ্জুরি বানান করো তো। তারপর অনেকক্ষণ চেষ্টা করলো, কোনোভাবেই নিজের নাম বানান করতে পারছে না। শেষে হাল ছেড়ে দিয়ে বলল, ভাইজান পারুম না, পড়ালেহা বইল্লা গেছি, একটু শিহাই দেন দেহি। আমিও তখন মনে মনে চেষ্টা করলাম অনেকক্ষণ। তারপর উপায় না পেয়ে বললাম, বাসায় গিয়ে শেখাবো, ঠিক আছে? রাস্তার মধ্যে শিখলে বেশিক্ষণ মনে থাকবে না। মঞ্জুরি তখন জুতা শুকতে শুকতে মাথা নেড়ে হা সূচক সম্মতি জানালো। যদিও আমি ব্যক্তিগতভাবে ফুচকা পছন্দ করি না, তবুও সন্ধ্যায় মঞ্জুরিকে নিয়ে ফুচকা খেতে বসলাম। ভেবেছিলাম মঞ্জুরি খুশি হবে, কিন্তু সে ফুচকা খেয়ে খুশি তো হলোই না। উল্টো ফুচকাওয়ালাকে কিছু বাসন দিয়ে এলো। সে বলল, এই যে দোকানদার সাহেব, কি এর খাওয়ান এইগুলা? আলু ভর্তা দিয়ে রাখিছেন হুদাই, বিভিন্ন ভর্তা রাখবেন। সব মানুষে আলু ভর্তা পছন্দ করে না, মোর লাগা মাছ ভর্তা হইলে সুবিধা হইতো। তার এমন কথাবার্তা শুনে ফুচকাওয়ালা মামা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তখন উনাকে কানে কানে বললাম, মামা কিছু মনে করবেন না, এই মেয়ে পাগল। তারপর আজকের মতো ঘোরাঘুরি এখানেই আমাদের শেষ হলো। বাসায় ফিরলাম। বাসায় ফিরেই আমি সবার কাছে নালিশ করলাম মঞ্জুরি কি কি কাণ্ড ঘটিয়েছে। সবচেয়ে গুরুত্ব সহকারে বললাম রাস্তায় হেঁটে হেঁটে জুতার গন্ধ শুকার কাহিনীটা। এই কাহিনীটা শোনার পরপরই চাচি জটপট উঠে চলে গেল। আমিও কিছুক্ষণ পর উকি দিলাম চাচির রুমে। গিয়ে দেখলাম তিনিও জানালার পাশে বসে আপন মনে জুতার গন্ধ শুকছেন।